ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে। তাসলিমা নাসরিনের বক্তব্যে বারবার উঠে এসেছে এই কথা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, মন্দির ভাঙচুর থেকে মাদ্রাসায় শিশু নির্যাতন এবং জেহাদি তৈরির কার্যকলাপ। অন্যদিকে সম্প্রতি ঘটে যাওয়া জয় গোস্বামীর ঘটনা এবং তাকে কেন্দ্র করে বিতর্ক, সিজেপি আন্দোলনের সঙ্গে ২৪-এর বাংলাদেশের ছাত্র আন্দোলনের সংযোগ স্থাপন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ইত্যাদি নানা বিষয়ে বক্তব্য রাখলেন তিনি। প্রায় ২ দশক পর কলকাতা সফরের তৃতীয় দিনে সাংবাদিক সম্মেলনে কি বললেন জেনে নেব বিশদে। আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে। আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যে কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। আমি আজ বা কাল আমি যাবো তার বাড়িতে কথা বলতে। পার্থক্য তো আছে। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছে তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করে। তাহলে পিছিয়ে আছি যদি, তাহলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অভিন্ন দেওয়ানি বিধি তো, সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। আমি বলেছিও যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। কারণ এখানে আমরা দেখছি মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই, ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। ওখানে হিন্দু পুরুষেরা ওখানে তাদের বহুবিবাহ প্রথা তারা উদযাপন করেন। যে কোনো হিন্দু পুরুষ প্রচুর বিয়ে করতে পারেন, কোনো হিন্দু মেয়ে ডিভোর্স করার স্বাধীনতা নেই। কিন্তু ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমান অধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের ওখানে স্বাধীনতা পেতে হলে, অধিকার পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার, এবং সেটা সম্পূর্ণ সমান অধিকারের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশে মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার ধর্মীয় আইনের কারণে। তো এই সমস্ত বৈষম্য চলে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি সমান অধিকারের ভিত্তিতে করা হয়। খুব একটা পার্থক্য নেই। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময়, এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকম ভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তবে ইউনূসের সময়টা বেশি অত্যাচারিত হয়েছে। হাসিনার সময়ে যে অত্যাচারিত হয়নি তা নয়। এখন
যে হিন্দু বিদ্বেষী মানসিকতা যদি তৈরি হয় মানুষের মধ্যে, তাহলে তো ওটা হবেই। সবচেয়ে দরকার হচ্ছে শিক্ষা, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান, সবার নাগরিক অধিকার আছে, সবারই বেঁচে থাকার অধিকার আছে, ধর্ম যার যার ধর্ম পালন করার অধিকার আছে, এবং কারো অধিকার নেই অন্যের ওপর আক্রমণ করার। এই শিক্ষাটা যদি সরকার থেকে দেওয়া হতো, এই নানা রকম মসজিদ মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষা না দিয়ে, কারণ অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে, তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করেন, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই এই বিদ্বেষগুলো। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না, কারণ এই সরকার, যতই সরকার আসে, তারাই সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে। ওরা যা চায়, ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণা মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। তখন এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। শুধু হিন্দুরা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অত্যাচারিত হয়। শুধু তাই নয়, আমার মতো, আমি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটি থেকে আসিনি, আমার উপর অত্যাচার হচ্ছে না। যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, সেই ধর্মের আমি সমালোচনা করি। সমালোচনা তো করতেই হবে, না হলে সংস্কার কি করে হবে, না হলে সমাজকে, একটা অন্ধকার সমাজকে আলোয় কি করে নিয়ে আসবো, একটা পিছিয়ে থাকা সমাজকে কি করে এগিয়ে নেব। তারপর এই যে ধর্মান্ধতা, কুসংস্কার, তারপর নারী বিদ্বেষ, নোংরা পুরুষতন্ত্র এত জাঁকিয়ে বসেছে যে এগুলোর সমালোচনা না করলে সমাজটাকে বদলানো যাবে না। সেই কারণে আমি সমালোচনা করি বলে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, আমার ফাঁসির জন্য মিছিল হয়। এবং শুধু তাই নয়, যে মুক্ত চিন্তকরা আমার মতোই কথা বলতেন, সেই মুক্ত চিন্তকদেরকে আপনারা জানেন কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় শিশু চলছে, শিশু নির্যাতন চলছে, এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের এই শুধু শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তুলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি খুব টাকা কড়ি করে, তাহলেই না একটা মসজিদ বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটাও আসলে সরকারের কন্ট্রোল করা উচিত, এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক, সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে। আমি তো এখানে ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে আমি ওটা দেখে, একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল, ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24
আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাই, কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি, সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা নয়। আমি এখনো সিদ্ধান্ত সেটা নেইনি। ওটা তো ভাড়াতে ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নিইনি, কখনো যদি নিই তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। বাংলাদেশ এবং ভারতের রিলেশনটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন, আমি তো ভালো বলতে পারবো না। তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা ৭১ দেখেছি, ৭১-এ কি করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্য। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু কিছু পাকিস্তানপন্থী জিহাদি আছে বাংলাদেশে, তারা এই ভারতকে শত্রু বলে মনে করে। এই সংঘাত চলছে আমাদের। তবে যারা যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা সবাই ভারতের পক্ষে আছে এবং চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকুক। আমি অনেক অনেক প্রতিবাদ করেছি। চিন্ময় কৃষ্ণ দাস জেলে, তাকে জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটা প্রতিবাদ আমরা অনেকেই করছি, শুধু অনেকেই আমরা করছি। আপনি যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমরা প্রতিবাদ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যারাই মুক্ত চিন্তার মানুষ, তারাই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আমাদের প্রতিবাদে কাজ হয় না। সরকার কি কারণে তাকে বন্দি করে রেখেছে, আমরা অনুমান করতে পারি। হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারে। তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারাও এই ইউরোপে, আমেরিকায় বা অন্যান্য দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যারা 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 মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। এখন তো কমার কোনো লক্ষণ দেখছি না, বরং বাড়ছে। এখন আমরা জামাতে ইসলামীকে কখনো প্রধান বিরোধী দল হিসেবে কখনো দেখিনি, এখন দেখছি। এখন তারা সংসদে বসছে। প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে ব্যান করেছে, তাই প্রধান বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী আছে, এবং এটা কখনোই ভালো লক্ষণ নয়। শুধু আমি নই, আমার মতো আরো অনেকেই আছে। এখন আমরা যদি দেশে গিয়ে নিরাপদে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সভ্য হয়েছে। কিন্তু এই দেশকে সভ্য করার কোনো উদ্যোগ তো কোনো সরকারই নিচ্ছে না। সরকার নিজের স্বার্থ দেখছে, ধর্মকে ব্যবহার করছে। এই ধর্মকে ব্যবহার করে অনন্তকাল ক্ষমতায় থাকতে চাইছে। এটা প্রতিটি সরকারের এই একটা সমস্যা। আমি জানি না তারা এসেছেন কিনা, সহানুভূতি দেখিয়েছেন কিনা, তবে আওয়ামী লীগের লোকদের মিছিল করতে আমি দেখিনি। আমার বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা তো সব ইসলামী মৌলবাদী জিহাদি এরাই। আমি মনে করি না। আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান গনি মল্লিক, উনি প্রগতিশীল মুসলমান, এবং আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আছেন মোহিত রায়।
এবং আরো একজন, তার সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু তারা ওসমানকে সহযোগিতা করছেন। এখানে কোনো রাজনীতি নেই। তো এখানকার যে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার, যে নির্বাচিত সরকার, আপনারা যারা নির্বাচন করেছেন তাকে, তিনি আমাকে এই নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, সে কারণে তো আমি আসতে পেরেছি। তাকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এখানে রাজনীতির আমি কিছু দেখি না। বাম সরকার যখন ছিলেন তখন তো আমি ছিলাম, আমাকে তখন তারা নিরাপত্তা দিয়েছেন। এটা আমি লেখক, আমি লেখকই থাকি, আমার যে আদর্শ সেই আদর্শই থাকে। এই যে আমি কেরালা যাই বা অন্য কোনো রাজ্যে যাই, এই যে আমাকে নিরাপত্তা দেওয়া হয়, সেখানে আমি কি সেই সরকারের রাজনীতির অংশ হয়ে যাই? তা তো নয়, আমি আমার মতোই থাকি। এটা হয়তো একটা দায়িত্ব হিসেবে পড়ে, যেহেতু আমার জীবনের হুমকি আছে। কিন্তু এখানে রাজনীতি আসে না, কোনো রাজনৈতিক দলকে তো ব্যান করা উচিত নয়। আমি হাসিনার খুব সমালোচনা করেছি, কারণ হাসিনা প্রচুর মসজিদ মাদ্রাসা করেছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছেন। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো, সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন, তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। এবং এই যে তারপর ইউনূস সরকার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সেটা খুবই অনুচিত কাজ হয়েছে। যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত। যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা যেন করা হয়। কারণ প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে, অনেককে মেরেও ফেলা হয়েছে। এগুলো করার পরেও গণতন্ত্র নিয়ে বড়াই করবে, এটা তো হয় না। সেই জন্য তারেক রহমানকে আমার মনে হয় যে আমরা ওখানে যারা আছে, যারা প্রগতিশীল, তারা চাপ যেন দেয় যে আওয়ামী লীগের উপর থেকে যেন ব্যান তুলে নেওয়া হয়। কালকে আপনারা দেখেছেন, আপনিও নির্বাচিত, কালকে আপনি দেখেছেন শেখ হাসিনা জানিয়েছেন ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরবেন। আপনিও কি ফিরতে চান? শেখ হাসিনা ফিরতে চান, তার আমি জানি না যে তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা। আমি চাই যে তিনি যেন ফিরুন, দেশে দেশে যেন গণতন্ত্র টিকে থাকে। কিন্তু আমাকে তো কেউ ফেরাতে চায় না। শেখ হাসিনাও ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি, তারপর আর যারা যারা এসেছে ক্ষমতায় তারাও তো ফিরতে দেয়নি। শেখ হাসিনার পক্ষে হয়তো ফেরা সম্ভব, আমার পক্ষে তো ফেরা সম্ভব নয়। বইমেলায় অবশ্যই আসতে চাই। এখন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিরাপত্তা দেবেন, তাহলে তো আমি আশা করছি যে আমি বইমেলায় আসতে পারবো, এবং বইমেলায় সেই আগের মতো যেভাবে আমি স্টলে বসতাম, পাঠকদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সেই রকম পরিবেশ আমি চাই। তো আমি নিশ্চয়ই বইমেলায় আসবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।